প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। সরকারের 180 দিন বা 6 মাস পূর্তি উপলক্ষে 6 মাসের কর্মকাণ্ড পারফরমেন্স সরকারের মূল্যায়ন করা হচ্ছে সব পর্যায় থেকে। দেশের সাধারণ মানুষ মূল্যায়ন করছেন, অর্থনীতিবিদেরা মূল্যায়ন করছেন তাদের দৃষ্টিকোণ থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূল্যায়ন করছে তারা কতটুকু আইনশৃঙ্খলা রক্ষা করতে পেরেছে। বিভিন্ন জায়গা থেকে জরিপ তথ্যপাত্র উঠে এসছে, সাংবাদিকেরা তাদের মতো করে মূল্যায়ন করছেন। অর্থাৎ সার্বিকভাবে একটি মূল্যায়ন হচ্ছে সরকারের 180 দিনের একটি আমলনামা আসলে এটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এর মধ্যে বিভিন্ন দিক আলোচিত হবে, এটি স্বাভাবিক। 6 মাসে সরকারের অর্থনৈতিক অগ্রগতি কিছু হয়েছে কিনা, সমস্যা কী কী তৈরি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, কতটা অবনতি হয়েছে, ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন সেক্টরে এই তথ্যপাত্রগুলো আসলে শ্রেণীবিন্যাস করে আলোচনা করা যায়। তো আজকের এই এপিসোড একটি সার্বিক আলোচনার জন্য না, আমি বিশেষভাবে আইন শৃঙ্খলার বিষয়টি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটি নিয়ে কথা বলবো। দেশে এই মুহূর্তে বাস্তব পরিস্থিতি কী, গত 6 মাসে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি ঘটাতে পেরেছে, মাঠ পর্যায়ের বাস্তবতা কী, আর সরকারের বয়ান কী, এই বিষয়টি একটু নিয়ে আলাপ করতে চাইছি। তো সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আগাম সবাইকে। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন তো দয়া করে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আলোচনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন, মোটা দাগে এটি বলা যায়। এটি আসলে উপসংহার, কোনো রকম বর্ণনা বিস্তারিত কোনো কিছু বলবার আগেই উপসংহারে চলে যাওয়া যায়, কারণ এই সব কিছু আমরা প্রতিদিনই দেখছি সারা দেশে কোথায় কী হচ্ছে। আর একটি তুলনামূলক চিত্র কিন্তু চোখের সামনে ভাসছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের শেষের 6 মাস আর বিএনপি সরকারের শুরুর 6 মাস, একটি তুলনামূলক আলোচনা এসেছে। গণমাধ্যম সেটি করেছে, তথ্যপাত্র পাশাপাশি রেখে তারা দেখাবার চেষ্টা করেছে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু অবনতি। তুলনামূলক চিত্র 6 মাসের দুটো স্লট ব্যবহার করা হয়েছে, যেটি বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের শেষের 6 মাস, যা কিনা আগস্ট 2025 থেকে জানুয়ারি 2026, আর বিএনপি সরকারের ফেব্রুয়ারি 2026 থেকে জুলাই 2026, 6 মাসের দুটো স্লট। তো এটি তুলনামূলক চিত্র দেখবার চেষ্টা করব। মোটা দাগে যে অপরাধগুলো নিয়ে বেশি কথা হয়, দৃশ্যমান বেশি আলোচিত হয়, সেই অপরাধগুলোকে ক্যাটাগরাইজ করা হয়েছে, ক্লাসিফাই করা হয়েছে, তো গ্রুপিং করা হয়েছে, তো সেটি নিয়ে কথা বলবো। আর তার আগে বলে নেওয়া ভালো, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্বে নিয়োজিত আছেন, প্রিয় দর্শক শ্রোতা, এটি সত্যি কথা তেতো হলেও তাকে তার মন্ত্রণালয় নিয়ে মাথা কম ঘামাতে দেখা গেছে, কম চিন্তা করতে দেখা গেছে। তাকে বেশি দেখা গেছে অন্য মন্ত্রণালয়, সার্বিকভাবে সরকারের সব বিভাগকে সামাল দেয়া, সব বিভাগের মন্ত্রণালয়ের পক্ষে কথা বলা, এইসব কাজে তাকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। তো গত সোমবারও এর ব্যতিক্রম হলো না। গত সোমবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। তো সেখান থেকে তার কথার অল্প একটু অংশ আমি উদ্ধৃত করে আপনাদের সঙ্গে শেয়ার করে তারপর মূল আলোচনায় ফিরে আসছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই সবাইকে অনুরোধ করব দয়া করে এপিসোডের শেষ পর্যন্ত থাকবার জন্যে। তো সালাউদ্দিন আহমেদ শুরু করেছিলেন এইভাবে, আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে। চমৎকার একটি শুরু। তো তিনি যদি সেখানে সীমিত থাকতেন তাহলে ভালো হতো, তার জন্য ভালো হতো, সবার জন্য ভালো হতো। কিন্তু তিনি সেখানে থাকতে পারেননি, অর্থাৎ সেই কথাটি যে তিনি বিশ্বাস করেন না এমনিই বলেছেন জাস্ট বলার জন্য, সেটি তিনিই প্রমাণ করেছেন পরের মুহূর্তে। তাহলে প্রিয় দর্শক শ্রোতা, রিপিট করছি, কী দিয়ে শুরু করেছিলেন যখন তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছিলেন? লাইনটি ছিল, আইন শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে। ফাইন, পরের কথা, পরের বাক্য, পরের সেন্টেন্স, তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা যায় বিগত 6 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এটিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন, সেটি আমরা জানি। তো তার আগের লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ,
তিনি কি বললেন, তবে সরকারের পক্ষ থেকে নিশ্চিতভাবে বলা যায়। তাহলে সরকারই যদি নিশ্চিতভাবে বলে দেয় যে গত 6 মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, শুধু উন্নতি না, দৃশ্যমান, নোটিসেবল প্রোগ্রেস, শুধু প্রোগ্রেস না। আচ্ছা, তাহলে তাকেই আবার কেন বলতে হলো আগের লাইনে যে আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে? সরকারি মূল্যায়ন হয়ে গেল, হোম বস হিসেবে তিনিই মূল্যায়ন করলেন এবং তিনি নিশ্চিতভাবে বললেন, পজিটিভলি বললেন। তো এখানে একটি স্ববিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ তিনি প্রথম যে কথা বলেছিলেন জনগণের উপর ভরসা রেখে, সে কথায় তিনি বিশ্বাস করেননি, বিশ্বাস করেন না, জাস্ট কথার কথা বলেছিলেন। তিনি আসলে নিজস্ব একটি বয়ান দিতে চেয়েছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, তিনি অনেক স্মার্ট লোক, কিন্তু তিনি কি করে ভাবলেন না যে আমরা এই বয়ানটির ব্যবচ্ছেদ করব, ময়নাতদন্ত করব। আর ময়নাতদন্তে ফলাফল খুব একটা ভালো আসবে না, এবং ভালো আসেনি। কারণ প্রতিদিন যাপিত জীবনে আমরা সবাই দেখতে পাচ্ছি, এই দেশের কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় আছে। তো যা বলছিলাম, ছোট্ট একটু তথ্য উপাত্ত আপনাদের দেবার চেষ্টা করব। 6 মাসের স্লট, প্রথমটি হলো অন্তর্বর্তীকালীন সরকারের, দ্বিতীয়টি বিএনপির 6 মাসের। মোটা দাগে বড় অপরাধগুলো, দুর্ধর্ষ অপরাধগুলো, খুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 6 মাসে, আগস্ট 2025 থেকে জানুয়ারি 2026, শেষ সময়টিতে, শেষ 6 মাসে খুন হয়েছে দেশে 1780 জন। আচ্ছা, আর বিএনপির গত 6 মাসে দেশে খুন হয়েছে 1789 জন, অর্থাৎ 9টি খুন বেশি হয়েছে। আচ্ছা, তারপর আসছি নারী ও শিশু নির্যাতন। অন্তর্বর্তীকালীন সরকারের শেষের 6 মাসে নারী ও শিশু নির্যাতন ঘটেছে দেশে 10,090টি, আর বিএনপি সরকারের গত 6 মাসে নারী ও শিশু নির্যাতন ঘটেছে 11,165টি, অর্থাৎ 1,075টি ঘটনা বেশি ঘটেছে বিএনপি সরকারের 6 মাসের মেয়াদে। আচ্ছা, এবার পুলিশের ওপর হামলার কথা যদি বলি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুলিশের উপর হামলা হয়েছিল 275টি, আর বিএনপির সময়ে পুলিশের উপর হামলা হয়েছে এই 6 মাসে 317টি, অর্থাৎ 42টি হামলা বেশি হয়েছে। আচ্ছা, তবে এখানে সুসংবাদও আছে বিএনপি সরকারের জন্য। 2-1টি অপরাধের ক্ষেত্রে বিএনপির প্যারামিটার একটু নিচে আছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অপরাধগুলো বেশি ঘটেছে। তো সেই অপরাধগুলোর আমি ক্যাটাগরি বলছি। ডাকাতি বা দস্যুতা, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসে ডাকাতি হয়েছিল 1288টি, 1288টি বা 88টি। আচ্ছা, আর বিএনপি সরকারের গত 6 মাসে অপরাধ সংগঠিত হয়েছে এই ক্যাটাগরিতে, মানে ডাকাতি বা দস্যুতায় 1169টি, অর্থাৎ 119টি অপরাধ কম সংগঠিত হয়েছে ডাকাতি। আচ্ছা, ছিনতাই, অন্তর্বর্তীকালীন সরকারের শেষ 6 মাসে 460টি হয়েছিল, আর বিএনপির সময়ে গত 6 মাসে 405টি ছিনতাই সংগঠিত হয়েছে, অর্থাৎ 55টি ছিনতাই কম হয়েছে। আচ্ছা, এবার আসছি অপহরণে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অপহরণের ঘটনা ঘটেছে 563টি, বিএনপির সময় ঘটেছে 512টি, 51টি কম ঘটেছে। আর আরেকটি অপরাধের কথা বলা হয়েছে চুরি। চুরি অন্তর্বর্তীকালীন সরকারের সময় 6,772টি হয়েছিল, বিএনপি আমলে 6 মাসে হয়েছে 6,399টি, অর্থাৎ 373টি অপরাধ কম ঘটেছে চুরি সংক্রান্ত। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুর্ধর্ষ অপরাধগুলো বেড়ে গিয়েছে, আর যেসব অপরাধগুলো খুব বেশি গুরুত্ব পায় না সেগুলো একটু কমেছে। আচ্ছা, তো এখন কথা হলো, বিএনপি সরকার যখন তারা সরকারে ছিল না, অর্থাৎ বিএনপির লোকেরা অন্তর্বর্তীকালীন সরকারের শেষের সময়টুকু ভয়াবহ উচ্চকণ্ঠ ছিলেন তারা। সালাউদ্দিন আহমেদ হিমসেলফ, সালাউদ্দিন আহমেদ বিশেষভাবে মব নিয়ে দমভক্তি করতেন, যে মব কেন হবে, বিএনপি ক্ষমতায় আসলে মব নির্মূল করা হবে। এটি কিন্তু তার স্টেটমেন্ট ছিল, খুবই বোল্ড স্টেটমেন্ট। দেশের মানুষ সে কথায় আস্থা রেখেছিলেন, কিন্তু দেশের মানুষ এখন হতাশ হয়েছেন। মবের সংখ্যা বিএনপি আমলেই বেড়েছে, এবং পুলিশও মবের শিকার হচ্ছেন প্রতিদিন, পুলিশ সদস্যরা। আর সেই মবের শিকার কিন্তু বিএনপি নেতাকর্মীদের হাতেই তারা বেশি হচ্ছেন। প্রতিনিয়তই আমরা দেখছি, শুধু পুলিশ না, বেসামরিক প্রশাসন, জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরাও কিন্তু প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। মব লাইক সিচুয়েশন তারা ফেস করছেন প্রতিদিন। বিশেষভাবে গত 2 সপ্তাহ থেকে আমরা দেখছি
ফ্যামিলি কার্ড নিয়ে যে ঝামেলাটি হচ্ছে, জেলায় জেলায় বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পর্যায়ে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই সংগঠনগুলো পরস্পরের সঙ্গে পর্যন্ত তারা মারামারিতে লিপ্ত হয়েছে। শুরুর দিকে তাদের অভিযোগ ছিল যে উপজেলা প্রশাসন বা ইউএনওরা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা পক্ষপাতিত্ব করছেন, টাকা লেনদেন করছেন, আওয়ামীদের সুযোগ দিচ্ছেন শুমারির জন্যে, ফ্যামিলি কার্ডের শুমারির জন্যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগে বলা হচ্ছিল আওয়ামী এবং জামায়াতের কথা, যে তাদের সুযোগ দেওয়া হচ্ছে। সেদিন দেখলাম এক উপজেলায় দাবি করছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল যে বিএনপির লোককে সুযোগ দেওয়া হচ্ছে, অঙ্গ সংগঠনগুলোর কাউকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। অর্থাৎ বিএনপির সঙ্গেই, অর্থাৎ দলগুলো, বিএনপি এবং তাদের সহযোগী সংগঠনগুলো অন্তর্দলীয় কোন্দলে লিপ্ত হয়েছে। ইন্টার পার্টি না, ইন্ট্রা পার্টি, অর্থাৎ পার্টির ভেতরে অভ্যন্তরীণ কোন্দল ভয়াবহ আকার ধারণ করেছে। তো আর এর বাইরে তো অন্য বিষয়গুলো আছেই। গতকালকের ঘটনা, ইন্টারেস্টিংলি, গতকাল ছিল মঙ্গলবার, গতকাল নবী প্রবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের 2 গ্রুপ একটি সিট দখলকে কেন্দ্র করে, প্রিয় দর্শক শ্রোতা, সোমবার রাতে একদফা মারামারি করেছে তারা বিশ্ববিদ্যালয়ের হলে, নবী প্রবীর হলে। মঙ্গলবারের দুপুরে আবার মারামারি করেছে ছাত্র দলের 2টো বিবাদমান গ্রুপ, এবং সেই মারামারিতে 15 জনের মতো আহত হয়েছেন। 2-1 জনকে জেলা হসপিটালে ভর্তি করতে হয়েছে, নোয়াখালী জেলা হসপিটালে, আর কয়েকজনকে উপজেলা পর্যায়ে চিকিৎসা দেওয়া গেছে। তো এই হলো ভয়াবহ অবস্থা, বিভিন্ন চিত্রগুলো। আর এর বাইরে আরও ভয়ঙ্কর একটি প্রবণতা তৈরি হয়েছে সম্প্রতি। বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা তারা নিজেদের সঙ্গে পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত, সংঘাতে লিপ্ত। কারণ একটি স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ, আধিপত্য বিস্তার, আবার সেই দখলদারিত্ব, চাঁদাবাজি, টার্মিনাল দখল, দোকানপাট দখল, হাট দখল, বাজার দখল, এগুলো নিয়ে। অর্থাৎ ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্ব চলে এসছে, একে অপরকে হামলা করছে, আক্রমণ করছে, একই জায়গায় 2 গ্রুপ চাঁদা নিতে যাচ্ছে, সেখানে ঝামেলা হচ্ছে। আচ্ছা, তো এইসবকে কেন্দ্র করে পরিস্থিতি এমন জায়গায় গেছে যেটি ভয়াবহ রকমের বিপজ্জনক। এমন ঘটনা আগে কখনো ঘটেনি, প্রিয় দর্শক শ্রোতা। না আওয়ামী আমলে ঘটেছে, না বিএনপি আমলে ঘটেছে। এমন কিছু অদ্ভুত এবং অসম্ভব রকমের অস্বাভাবিক, অভূতপূর্ব, অদৃশ্যপূর্ব কিছু ঘটনা এখন দেখা যাচ্ছে। তারাই ঘটাচ্ছে একে অপরের সঙ্গে। একটি ঘটনা এখানে আমি উল্লেখ করবো, না হলে এপিসোড অনেক বড় হয়ে যাবে। ডিবি রিপোর্ট, ডিটেকটিভ ব্রাঞ্চ রিপোর্ট করছে, গত 24 জুলাই কাকরাইলে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হলো, প্রিয় দর্শক শ্রোতা, সেখানে ইউসুফ আলী নিহত হন, যুবদল কর্মী, কাফরুলে, ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা। তো এই যুবদল কর্মী নিহত হয়েছেন বাই অ্যাক্সিডেন্ট, তাকে কেউ হত্যা করবার পরিকল্পনা করেনি। তাহলে কোন দুর্ঘটনার কারণে তিনি বাই অ্যাক্সিডেন্ট মারা গেলেন? আচ্ছা, সেটি একটু খতিয়ে দেখতে চাইছি, ডিবি রিপোর্ট থেকে আমি বলছি। কিন্তু কাফরুল থানার যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যা করবার জন্যে নড়াইল থেকে 2 জন শুটার হায়ার করেছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিএনজি হাফিজ। 2 জনের নামটি কমন হয়ে গেছে। যাকে মারবার জন্যে লোক ঠিক করা হয়েছিল, ভিকটিম, সেই কথিত ভিকটিম হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে সিএনজি হাফিজ, তিনি নড়াইল থেকে 2 জন শুটার হায়ার করেছেন। শুটাররা যথারীতি ঢাকায় এসে টার্গেটকে এইম করে গুলিও করেছে, কিন্তু সম্ভবত সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাবু বেঁচে গেছেন, নিরীহ যুবদল কর্মী ইউসুফ আলী নিহত হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, জানা যাচ্ছে এমন হায়ার্ড কিলার বা শুটার হায়ার করার বিষয়টি এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে। অর্থাৎ নিজেরা খুন করতে চাইছে না, কারণ নিজেরা খুন করলে ধরা পড়বার ভয় থাকে, তাই গুন্ডা কিংবা কিলার হায়ার করা হচ্ছে নিজ দলের কিংবা দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীকে মারবার জন্য। এটি ভয়ঙ্কর কথা, এমন কথা আমরা আগে কখনো শুনিনি, প্রিয় দর্শক শ্রোতা। এমনিতে অন্তর্দলীয় কোন্দল আওয়ামী আমলেও ছিল, তারা নিজেরা মারামারি করেছে, কিন্তু একে অপরকে মারবার জন্য শুটার হায়ার করেছে, এই কথা আমরা কখনো শুনিনি। এটি একটি অপরাধের তালিকায় নতুন সংযোজন, এবং অপরাধ বিজ্ঞানীদের জন্য গবেষণার জায়গা তৈরি করেছে নতুনভাবে, যে একটি রাজনৈতিক দল এবং তার অঙ্গ সংগঠনগুলো বা সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা মাইন্ডসেটের দিক থেকে কোন জায়গায় গেলে নিজ দলের নেতাকর্মীর বিষয়ে এমন চিন্তা করতে পারে যে তাকে কিলার হায়ার করে তাকে খুন করিয়ে ফেলতে হবে। ভয়ঙ্কর একটি জায়গায় গিয়ে পৌঁছেছে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি। তো এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দমভক্তি করলেন। এটি কি দমভক্তি বলবো নাকি তামাশা বলবো? তো আমার মনে হয় যে তার সেন্স অফ হিউমার খুব অ্যাকিউট।
তীক্ষ্ণ রসবোধ তার মধ্যে আছে। তিনি যা বলেছেন সেটি হয়তো মেন করেননি, তিনি একটি আইরনি ব্যবহার করেছেন। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের হাতে নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়ন্ত্রণের বাইরে। জনগণ যাতে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, এই জন্যই প্রথমে শুরু করেছিলেন আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়টি দেশের জনগণই মূল্যায়ন করবে। সেফ জায়গা ছিল এটি তার জন্য। সেখানে না থেকে যখন কথা বাড়িয়ে বলতে শুরু করলেন, তখনই ঝামেলা হলো, আমাদের কন্টেন্ট বাড়াতে হলো। তো এখন কথা হলো, আমি কি এটিকে সেন্স অফ হিউমার হিসেবে ধরে নিব এবং তার আইরনি ব্যবহার করবার দক্ষতা অতি উঁচু মাত্রার, সেভাবে চিন্তা করব? না হলে কেন তিনি এমন কথা বলবেন? এই যখন দেশের পরিস্থিতি, এই যখন মাঠ পর্যায় থেকে, গণমাধ্যম থেকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে পাওয়া তথ্যপত্র আমাদের সামনে সব কিছু, এখন কি কোনো কিছু লুকোবার উপায় আছে? কেউ কোনোভাবে কোনো কারণে কারো কাছ থেকে কোনো তথ্য লুকোতে পারে? সব কিছু দিবালোকের মতো স্বচ্ছ হয়ে যায় ঘন্টার মধ্যে। তো সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন একটি বক্তব্য, আমি বিশ্বাস করি বিএনপির নেতাকর্মীদের মধ্যেও হাস্যরস সৃষ্টি করে থাকবে। তারাও বলে থাকবেন যে আমাদের বসের সেন্স অফ হিউমার খুব অ্যাকিউট। তো ভালো, তার অনেক গুণাবলী আগেও ছিল। সালাউদ্দিন আহমেদের কথা বলছি, তিনি আমলা ছিলেন, তিনি সংবিধান বিশেষজ্ঞ, তিনি নিজ দলের নিজ সরকারের অন্যান্য মন্ত্রণালয়গুলোকে সামাল দিচ্ছেন। যেই মন্ত্রণালয় সমস্যা হচ্ছে তিনি ট্রাবল শুট করছেন, যদিও এগুলো করতে গিয়ে নিজ মন্ত্রণালয়ের দিকে তিনি খুব বেশি খেয়াল রাখতে পারছেন না। কালকেই বোধহয়, কালকে বা তার আগের দিন তার জেলা কক্সবাজারে জেলা পর্যায়ে মারামারি হয়েছে, ভয়ঙ্কর মারামারি। সেটিও অন্তর্দলীয় কোন্দলে ছিল, ছাত্রদল, যুবদল এবং মূলদল। আর চট্টগ্রাম শহর তো নিয়ন্ত্রণের বাইরে। চট্টগ্রামে যা ঘটছে তারই এলাকা সেটি। সেখানে যা ঘটছে সেটি কার্যত মনে হচ্ছে আমার কাছে এবং আমাদের অনেকের কাছে, শুধু আমার কাছে না, যে সেখানে সরকার মিসিং। সেখানে কোনো সরকার নেই, পুলিশ প্রশাসন নেই। প্রকাশ্য দিবালোকে বিদেশে থাকা সন্ত্রাসী অমুক তমুক, অমুকের সহযোগী, অমুকের ছোট ভাই, অমুকের মেঝো ভাই, এরা মিলে দিন দুপুরে কর্পোরেট অফিসে ঢুকে পড়ছে, ঢুকে গোড়াগুলি করছে, ভাঙচুর করছে। কাউকে ফোন করে বলছে টাকা রেডি করে, না করলে পরের দিন তার বাড়িতে গুলি করছে, হামলা করছে। পুরো শহরের মানুষকে তটস্থ করে রেখেছে। চট্টগ্রাম পুরো শহর জিম্মি অপরাধীদের হাতে। তো সেখানে ইন্টারেস্টিংলি সোমবারে যে ব্রিফিংয়ে তিনি কথা বলছিলেন, সাফাই গাইছিলেন, সেখানে তিনি কিন্তু বিশদ কথা বলেছেন, বিস্তারিত কথা বলেছেন, অন্য মন্ত্রণালয় সম্পর্কে কথা বলেছেন, সরকারের কি কি কল্যাণমূলক কর্মসূচি এই পর্যন্ত বাস্তবায়িত হয়েছে, এইসব নিয়ে তিনি কথা বলছিলেন। কিন্তু এটি খুব লজ্জার, এটি সত্যিকার অর্থে লজ্জার এবং জাতির সঙ্গে তামাশা। তার উচিত তার মন্ত্রণালয়ে মনোযোগ দেয়া, সেটি নিয়ে কথা বলা, সাফাই কিছু দেবার থাকলে সেটি নিয়ে দেয়া। অন্য মন্ত্রণালয় সামাল দেওয়ার জন্য তাকে কেউ বলেনি সেটি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালন করতে গিয়ে নিজ দায়িত্ব পালন করতে পারছেন না তিনি। এটি অনেক দিন থেকে আলোচনা হচ্ছে। সম্প্রতি তাকে সরিয়ে দেওয়ার আলোচনা আমরা শুনেছি, কারণ তার মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি নেই আইনশৃঙ্খলা রক্ষায়, এবং প্রধানমন্ত্রী হিমসেলফ নারাজ, তার উপর তিনি সন্তুষ্ট না। তো যে কারণেই হোক সিদ্ধান্ত বদলায়নি তারা, তাদের অভ্যন্তরীণ ব্যাপার হয়তো, বাট তার পারফরমেন্স খুব ভালো যাচ্ছে এটি বলা যাবে না। তো ভবিষ্যতে ব্রিফিং করবার সময়, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সম্পর্কে কথা বলার সময়, সার্বিকভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে কথা বলবার সময় তিনি আরও সতর্ক হবেন। এটি আমার মনে হয় তার জন্য ভালো হবে। শুধু তার জন্য না, দলের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে পরিস্থিতি অ্যাসেস করতে। না হলে আমরা তো বিভ্রান্ত হই জনগণ হিসেবে, কারণ তিনি বলছেন একরকম, তথ্যপত্র পাচ্ছি আমরা আরেক রকম। সো আমরা কোন দিকে যাব? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হলো সরকারের 6 মাসের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। বাদবাকি বিষয়গুলো অন্যরা বিশ্লেষণ করছেন, সেগুলো আপনারা দেখেছেন, শুনেছেন। হয়তো অন্যান্য বিষয়ে কথা বলার সুযোগ আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরের এপিসোডে কথা বলবো অন্য আরেকটি টপিক নিয়ে।